দেখো এবার তাহলে আমরা রেপ্লিকেশন পার্টটা তোমাকে বলছি, রেপ্লিকেশনে কি হয় সেটা একটু দেখে নিই আগে, আর তার সঙ্গে সঙ্গে এই পুরো প্রসেসটাই তোমাকে আরেকবার এক্সপ্লেন করি। দেখো এই রেপ্লিকেশন ফার্স্ট আমরা যদি দেখি, এখানে কি হয়, ডিএনএ এর একটা কপি তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? তার প্যারেন্ট ডিএনএ থেকেই তৈরি হয়, সেটাকেই আমরা বলবো, তাই তো। এবার দেখি আমরা ওয়াটসন অ্যান্ড ক্রিক যখন তার সেমি কনজারভেটিভ একটা মডেল অফ রেপ্লিকেশন সেটাকে প্রপোজ করেছিল। দেখো সেমি কনজারভেটিভ একটা মডেল, বাট সেটাকে প্রুভ করেছিল কে? মিসেলসন অ্যান্ড স্টাহাল বলে একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে এই দুজন সায়েন্টিস্ট। সেমি কনজারভেটিভ মানে ডিএনএ, এখানে দেখো দুটো স্ট্যান্ড আছে, প্যারেন্টাল ডিএনএ, দুটো স্ট্যান্ড সেপারেট হয়েছে, তাই তো, ব্লু স্ট্যান্ডগুলো, তাকে বেস করে একটা রেড স্ট্যান্ড তৈরি হয়েছে, মানে একটা স্ট্যান্ড ওল্ড আর একটা স্ট্যান্ড নিউ। এটাকেই আমরা কি বলছি? সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। কিন্তু এটাকে প্রুভ করার জন্য কোন সায়েন্টিস্টরা কাজ করেছিল? সেটা হচ্ছে মিসেলসন অ্যান্ড স্টাহাল বলে সায়েন্টিস্ট। কি সেটা একটু দেখে নিই আমরা। প্রথম দেখো এই যে সায়েন্টিস্টরা মিসেলসন অ্যান্ড স্টাহাল এক্সপেরিমেন্টে, এই এক্সপেরিমেন্টের এই ছবিটা যদি তুমি আঁকো, পুরো অ্যান্সারটাই তোমার চলে আসবে। দেখবে এখানে কিভাবে বলছি আমি সেটা ভালো করে বোঝো। প্রথমে মিসেলসন অ্যান্ড স্টাহাল একটা এরকম মিডিয়াম তৈরি করলো ব্যাকটেরিয়া গ্রো করার জন্য। সেই মিডিয়ামের মধ্যে প্রথমে N15 হিসাবে নাইট্রোজেন সোর্স হিসাবে N15 আইসোটোপটা ইউজ করা হলো NH4Cl হিসাবে। ব্যাকটেরিয়া তাহলে নাইট্রোজেন যা নিল সবকিছুই তার N15 হয়ে গেল। তারপর সেন্ট্রিফিউজ করা হলো ব্যাকটেরিয়াকে, দেখা গেল এরকম একটা নিচে ব্যান্ড পাওয়া গেল, যেটা হচ্ছে হেভি ডিএনএ এর একটা ব্যান্ড পাওয়া গেল। বুঝে গেছে ব্যাপারটা? তারপর আমরা 20 মিনিটসের একটা ওয়েট করলাম, কারণ 20 মিনিটস ইকোলাই এর একটা লাইফ স্প্যান। তারপর আমরা ব্যাকটেরিয়াকে ট্রান্সফার করে দিলাম N14 মিডিয়ামে। তাহলে ব্যাকটেরিয়া এখন ফুড হিসাবে নাইট্রোজেন হিসাবে কি পাচ্ছে? N14 পাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি হলো, রেড দুটো স্ট্যান্ড মানে প্যারেন্টাল স্ট্যান্ড সেপারেট হলো, যারা N15 ছিল তাকে বেস করে একটা নতুন স্ট্যান্ড গ্রিন স্ট্যান্ড তৈরি হলো, এটা হচ্ছে N14। কারণ আমরা এখানে মিডিয়াম হিসেবে N14 দিচ্ছিলাম। এটাকে সেন্ট্রিফিউজ করলে আমরা একটা উপর দিকে, আমরা তো ডিএনএ কে খালি চোখে দেখতে পাবো না, আমরা সেন্ট্রিফিউজ করলে এরকম একটা ব্যান্ড দেখতে পাবো, এটা একটা হাইব্রিড ব্যান্ড N15 আর N14। আমরা আরো 20-40 মিনিটস ওয়েট করলাম, মানে দুটো লাইফ সাইকেল কমপ্লিট হয়ে গেল ইকোলাই। তখন আমরা কি প্যাটার্ন পেলাম দেখো, এই যে একটা রেড স্ট্যান্ড, দেখো এখানে রেডটা এসছে, এই গ্রিনটা উপরে চলে গেছে, এর রেডটা এখানে এসছে আর গ্রিনটা এখানে চলে এসছে। ওটাকে বেস করে এখন মিডিয়ামে N14, সবগুলোই N14 এর একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে। মানে সবসময় কি বুঝতে পারছি, একটা স্ট্যান্ড ওল্ড আর একটা স্ট্যান্ড নিউ, এটাই প্রুভ হচ্ছে। আমরা কি করে প্রুভ করে দেখাবো? সেন্ট্রিফিউজ করলাম। দেখো এইভাবে হাইব্রিড ডিএনএ আর একটা লাইট ডিএনএ, এইটা লাইট ডিএনএ N14, এটাও দেখো N14, এরকম দুটো ব্যান্ড পেয়ে গেলাম আমরা। ক্লিয়ার? এটা থেকে প্রুভ হলো ডিএনএ রেপ্লিকেশন ফলো করে সেমি কনজারভেটিভ মোড। তোমরা কিন্তু যদি এরকম ছবিটা এঁকে দিতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে, তাহলে আর বেশি লিখতে হবে না। এইগুলো কিন্তু লেখার ধরন কিন্তু এরকম ছবি এঁকে প্যারাগ্রাফ, তোমরা যারা অনলাইনেও আছো তারাও পরিষ্কার শুনে নাও, ওইখানে কিন্তু প্যারাগ্রাফ ওয়াইজ লিখলে তুমি লিখতে সময় পাবে না এবং কোয়ালিটিটিভও হবে না। এবার আমরা দেখবো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রসেসটা, মেকানিজম। একটা পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু হয়, সেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। এর জন্য ডিফারেন্ট এনজাইম লাগে, মোস্ট ইম্পর্টেন্ট হেলিকেজ আছে, সেই সব এনজাইমগুলোকে নিয়ে আমি কথা বলবো। এই ডিএনএ ক্ষেত্রে দেখো এই তো ডিএনএ দুটো স্ট্যান্ড ছিল, প্রথমে দেখো দুটো স্ট্যান্ড সেপারেট হয়, এই দুটোকে প্যারেন্টাল স্ট্যান্ড আর টেমপ্লেট স্ট্যান্ড বলে। সেটাকে বেস করেই একটা নিউ ডিএনএ স্ট্যান্ড তৈরি হচ্ছে। তাহলে এই স্ট্যান্ডে যখন 3 প্রাইম হয়, তার অপোজিট যে স্ট্যান্ডটা থাকে 5 প্রাইম হয়। এই স্ট্যান্ডটা দেখো এইভাবে কন্টিনিউয়াস ম্যানারে তৈরি হয়। আমরা এখান থেকে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবো, নিউ নিউক্লিওটাইডস গুলো অডিশন হয় 3 প্রাইম এন্ডে, 5 প্রাইম এন্ডে নয়। সেই জন্য যদি এইখানে 5 প্রাইম ছিল, এখানে তাহলে কি ছিল? 3 প্রাইম ছিল, তাহলে এই দিককার ওপেনিংটা কি হয়ে গেছিল? 5 প্রাইম। সেজন্য এই স্ট্যান্ডটা কিন্তু এইভাবে সিনথেসিস হতে পারেনি, তাকে একটা অপোজিট ডাইরেকশন থেকে সিনথেসিস হতে হয়েছে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন এখানে একটা ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি করছে, দিস ইজ কল্ড দ্য রেপ্লিকেশন ফর্ক বলছি আমরা। এবার ডিএনএ পুরো রেপ্লিকেশন প্রসেসটা ফার্স্ট কি তৈরি হয়, প্রথম দেখো একটা আরএনএ প্রাইমার বলে একটা শর্ট আরএনএ স্ট্যান্ড এখানে অ্যাটাচমেন্ট হয়, এই রেড কালারের জিনিসগুলো দেখতে পাচ্ছ।
কে অ্যাড করে? আরএনএ প্রাইমেজ বলে একটা এনজাইম। কি নাম এনজাইমটার? আরএনএ প্রাইমেজ। এটা হলো এই স্ট্যান্ডটার কথা। আর এই স্ট্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হয়, এটা ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়। এবার এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে এনজাইম সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। সে এইখান থেকে অরিজিন অফ রেপ্লিকেশন থেকে রেপ্লিকেশনটা শুরু করে আর নিউ ডিএনএ একটা স্ট্যান্ড তৈরি করতে থাকে। কেমন ভাবে? বেস পেয়ারিং রুলকে ফলো করে, এর সঙ্গে টি, জি এর সঙ্গে সি, এইভাবে ফলো আপ করতে থাকে। আর এখানে প্রথমে আরএনএ প্রাইমারটা অ্যাটাচমেন্ট হয়, তারপর আবার সেই ডিএনএ পলিমারেজ 3 অ্যাটাচমেন্ট হয়ে নিউক্লিওটাইডকে অ্যাডিশন করে, বাট অপোজিট ডাইরেকশন। এই ছবিটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু একটা স্ট্যান্ড দেখো এখানে কন্টিনিউয়াস ম্যানারে তৈরি হলো, রাইট? এটাকে আমরা লিডিং স্ট্যান্ড বললাম। আর একটা স্ট্যান্ড ছোট ছোট ফ্র্যাগমেন্ট আকারে তৈরি হচ্ছে। সায়েন্টিস্ট ওকাজাকির নাম ওয়াইজ এটাকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট অর ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড। কিন্তু এবারে কাজ শেষ নয় এখনো। এবার এইখানে একটা স্মল গ্যাপ আছে, গ্যাপটাকে ফিল আপ করতে হবে। তার জন্য আরেকটা এনজাইম লাগবে, তার নাম ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ এই গ্যাপগুলোকে ফিল আপ করে একটা লং, একটা কন্টিনিউয়াস একটা স্ট্যান্ডের মতো স্ট্রাকচার তৈরি করে দেয়। আরএনএ প্রাইমারগুলোকেও এখান থেকে কেটে বাদ দিতে হয়, এটাকে বলে প্রুভ রিডিং প্রপার্টি, যেটা ডিএনএ পলিমারেজ 1 এই ফাংশনটা করে। তাহলে হেলিকেজ, তাই তো, ডিএনএ পলিমারেজ, আরএনএ প্রাইমেজ। তাহলে এখানে আমরা ডিফারেন্ট লাইগেজ, ডিফারেন্ট এনজাইমের নামগুলো দেখলাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো অত ঝামেলা নেই, একটা সার্কুলার ডিএনএ থাকে, একটা পয়েন্ট থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, আস্তে আস্তে পুরোটা কপি তৈরি হয়, করে নিয়ে একটা ডিএনএ তৈরি হয়ে যায়। তাহলে এরপর আমরা পরের পার্টে চলে আসি, চলো। এরপর তোমাদের জন্য আবার একটা পার্ট শেয়ার করছি, চলো। তাহলে ক্লিয়ার ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা। এবার আসবো আমরা হ্যাঁ, এবার আমরা ট্রান্সক্রিপশনের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তাহলে এবার আমরা ট্রান্সক্রিপশনের পার্টটা এসেছি। দেখো ট্রান্সক্রিপশন মানে কি আছে? এই যে ডিএনএ স্ট্যান্ড, এই ডিএনএ স্ট্যান্ডটাকে বেস করে একটা আরএনএ স্ট্যান্ড সিনথেসিস হবে। কিন্তু দেখো ডিএনএটাকেই আছে টেমপ্লেট হিসাবে, কিন্তু আরএনএর মধ্যে অনেক ডিফারেন্সটা কি হবে? ডিএনএ স্ট্যান্ডের থেকে এখানে ইউরাসিল বেসটা অ্যাটাচ হবে থাইমিনটাকে রিপ্লেস করে, এটাই আরএনএ এর মধ্যে থাকে। এইভাবে আলটিমেটলি স্ট্রাকচারটা কেমন ভাবে হয় দেখো। এই হচ্ছে ডিএনএ দুটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমে আছে, আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে আর একটা দেখো 3 প্রাইমে আছে। দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডগুলো? এদের মধ্যে যে স্ট্যান্ডটা 3 প্রাইম থেকে 5 প্রাইমে থাকে সেটাকে আমরা বলি টেমপ্লেট স্ট্যান্ড, আর যে স্ট্যান্ডটা 5 প্রাইম থেকে 3 প্রাইম থাকে সেটা বলে কোডিং স্ট্যান্ড। এর থেকে একটা এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসেসে, যেটা পুরো ডিএনএ কার সঙ্গে মিল আছে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইমের মধ্যে। এটা হচ্ছে আরএনএ স্ট্যান্ড, কিন্তু একটা জায়গাতেই এখানে ডিফারেন্স আছে। কোথায় বলো তো সেটা? দেখো এখানে যেগুলো 30 ছিল ওইগুলো রিপ্লেস করে শুধু কি বসে গেছে? ইউ বসে গেছে। দেখতে পাচ্ছ এখানে, এখানে টি ছিল ইউ, এখানে দেখো টি ছিল ইউ। বা তোমাকে আমাকে ডিএনএ স্ট্যান্ড বলে দিলে তুমি ওখান থেকে আরএনএ এর এরকম একটা স্ট্যান্ড কি তৈরি হবে সেটা তোমাকে প্রেডিক্ট করতে বলা হতে পারে। শুধু তুমি 5 প্রাইম টু 3 প্রাইম পুরো জায়গাটায় লিখে শুধু টিটাকে রিপ্লেস করে ইউ বসিয়ে দিলেই চলবে। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে একটা টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট মানে এটা একটা ছাঁচের মতো কাজ করছে। মানে এটার উপর দেখো তোমায় দেখাচ্ছি, দাঁড়াও পরের পার্টটায় যাই, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এইটাকে আমরা টেমপ্লেট স্ট্যান্ড বলছি। তো এটাকে বেস করে এরকম না তোমার নিউ নিউক্লিওটাইডস গুলো অ্যাডিশন হয়। মানে এখানে মনে করো এ থাকলে এখানে ইউ আসে, এখানে জি থাকলে এখানে সি আসে। সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ডকে বেস করেই তৈরি হবে, 3 প্রাইম দিয়ে 5 প্রাইম। এবার দেখো আমরা ট্রান্সক্রিপশনের কয়েকটা পার্ট দেখাবো। ইট ইজ কল দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট। কে কে আছে? একটা হচ্ছে প্রোমোটার পার্ট, একটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, আর একটা হচ্ছে টার্মিনেটর। এই ছবিটা তোমার মাথায় রাখতে হবে। কোশ্চেনটা যদি দেওয়া হয় এক্সপ্লেন দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট, ক্লিয়ার তো? প্রোমোটার কেন? এখানে আরএনএ পলিমারেজ এনজাইমটা বাইন্ড আপ করে। স্ট্রাকচারাল জিন যেখান থেকে কি তৈরি হয়? এমআরএনএটা তৈরি হয়। মানে এই সিকোয়েন্সটাই এমআরএনএ সিকোয়েন্স। টার্মিনেটর যেখানে গিয়ে ট্রান্সক্রিপশন প্রসেসটা স্টপ হয়ে যায়। তার মানে আরএনএ তে ওরকম ডাবল স্ট্র্যান্ড থাকে না? আরএনএ তো অলওয়েজ সিঙ্গেল স্ট্র্যান্ডই হবে। ও তাইলে ওটা শুধু 3 প্রাইম থেকে এই 5 প্রাইম থেকে 3 প্রাইম। হ্যাঁ রাইট, একদম। এবার তাহলে এই যে প্রোমোটার রিজিয়ন বলছি আমরা, এই প্রোমোটার রিজিয়নে এসে তাহলে প্রথম আরএনএ পলিমারেজকে বাইন্ড আপ করতে হবে।
তারপরে সে এখান থেকে কাজ শুরু করতে থাকবে, রাইট। এইখানে প্রমোটার এই 5 প্রাইম এন্ডটাকে অফ দ্য টেমপ্লেট স্ট্যান্ডে বলে আপস্ট্রিম সিকোয়েন্স, আর এই পার্টটাকে আমরা বলি ডাউনস্ট্রিম সিকোয়েন্স, মানে তার পেছনের দিকে টার্মিনেটর রিজিয়ন থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, সিস্ট্রন বলে একটা জিনিস তোমাদের 1 মার্কসের কোশ্চেন, সেগমেন্ট অফ ডিএনএ। দেখো এটা হচ্ছে ডিএনএ এর একটা সেগমেন্ট, যেখান থেকে একটা ডিএনএ পলিপেপটাইড তৈরি করতে পারে ফর প্রোটিন সিনথেসিসের টাইমে, সেটাকে আমরা সিস্ট্রন বলছি। এখানের উপর বেস করে আমরা টু টাইপের সিস্ট্রনের কথা বলি, একটা হচ্ছে মোনোসিস্ট্রনিক আর একটা হচ্ছে পলিসিস্ট্রনিক। মনে রাখবে প্রোক্যারিওটিক সিস্টেমে পলিসিস্ট্রনিক জিন থাকে। পলিসিস্ট্রনিক জিন মানে কি, একটা এরকম প্রোমোটার রিজিয়ন, তারপর জিন 1 জিন 2 জিন 3 এইভাবে দেখো কাজ করছে, মানে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সিস্টেমে একটাই প্রোমোটার রিজিয়ন অনেকগুলো জিনের ফাংশনকেও অ্যাট এ টাইম করিয়ে দিতে পারে। কিন্তু ইউক্যারিওটিক সিস্টেমে কি হয়, মোনোসিস্ট্রনিক, মানে একটা প্রোমোটার একটা জিনের ফাংশন করবে, আবার প্রোমোটার থাকবে, আবার জিন তার ফাংশন করবে, মানে সেপারেট সেপারেট ইউনিটের মতো করে, সেজন্য মোনোসিস্ট্রনিক। পির কথা মনে রাখবে, পি মিন্স পলিসিস্ট্রনিক, আর কোথায় থাকে, প্রোক্যারিওটিক পি। তাহলে তোমার ব্যাপারটা কনফিউশন হবে না, সবাইকেই বললাম কথাটা। তারপর দেখো এই ট্রান্সক্রিপশন এই প্রসেসটাকে যদি তোমায় এক্সপ্লেন করতে হয় তিনটে স্টেপে বলতে হয়, ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন। ইনিশিয়েশন প্রসেস মানে প্রসেসটা শুরু, এখানে আরএনএ পলিমারেজটা প্রোমোটার রিজিয়নে বাইন্ড আপ হবে, তার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়েছে একটা সিগমা ফ্যাক্টর বলে একটা প্রোটিন, যে কি করছে প্রোমোটারের সঙ্গে আরএনএ পলিমারেজকে বাইন্ড আপ করে দিচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়েশন। ইলংগেশনে কি হচ্ছে, তো সিগমা ফ্যাক্টর কেটে বেরিয়ে গেছে, ওকে আর দরকার নেই আমাদের। এবার এই যে ডিএনএ টেমপ্লেটটাকে বেস করে আরএনএ পলিমারেজ এনজাইম মাইগ্রেট করছে, তার সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল আরএনএ স্ট্যান্ড সিনথেসিস হয়ে যাচ্ছে। কিন্তু কতক্ষণ হবে, যতক্ষণ আসে টার্মিনেটর রিজিয়নটা রিচ করে। টার্মিনেটর রিজিয়নে গিয়ে আরএনএ পলিমারেজের সঙ্গে রো বলে একটা প্রোটিন অ্যাটাচমেন্ট হচ্ছে, তখন সে এই ডিএনএ টেমপ্লেটের উপর আর বসে থাকতে পারছে না, পুরো প্রসেসটা এখানে স্টপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনিশিয়েশন, টার্মিনেশন। এই ছবিটা তোমাকে মাথায় রাখতেই হবে সবার জন্য। স্যার ছবি তুলতে পারি? তাহলে ইনিশিয়েটর মনে রাখবে, আরএনএ পলিমারেজের প্রোমোটার সাইটে বাইন্ড আপ হয়, সিগমা ফ্যাক্টর এগুলোকে মেনশন করবে, ইলংগেশনের সময় কোন ডাইরেকশনে মাইগ্রেট করছে, আর ওই রাইবো নিউক্লিওটাইডস গুলোই দরকার, কারণ এইগুলোই তো অ্যাডিশন হতে থাকবে। আর টার্মিনেশন যেটাকে আমি বললাম দুটো হয়, রো ডিপেন্ডেন্ট আর রো ইন্ডিপেন্ডেন্ট। রো প্রোটিনের হেল্প নিয়ে হলে রো ডিপেন্ডেন্ট, না হলে রো ইন্ডিপেন্ডেন্ট, এটাকে হেয়ারপিন লুপ প্রসেস বলে। তারপর আমরা চলে আসি যেটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনের পক্ষে পড়ে, যেটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক সিস্টেমের ট্রান্সক্রিপশন যখন হয়, তার আগে বলে দিই ইউক্যারিওটিক সিস্টেমে তিনটে আরএনএ পলিমারেজ থাকে, 3 আরএনএ পলিমারেজ। তারা কি কাজ করে, তারা তিনটে টাইপের দেখো এমআরএনএ কে তৈরি করে। যেমন আরএনএ পলিমারেজ 1 সে আরআরএনএ কে তৈরি করে, আরএনএ পলিমারেজ 2 তারা এইচএন আরএনএ কে তৈরি করে, যেখান থেকে এমআরএনএ তৈরি হয়। আরএনএ পলিমারেজ 3 তারা কি তৈরি করে, টিআরএনএ কে তৈরি করে মেনলি। ক্লিয়ার, এটা আমরা মনে রাখবো। তাহলে ইউক্যারিওটিক সিস্টেমের কথা বলছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস এর ক্ষেত্রে। এখানে দেখো একটা এইচএনআরএনএ তৈরি হয়, এটা এখান থেকে কি করে একটা এমআরএনএ তৈরি হবে, সেই প্রসেসটাকে বলে তোমার প্রসেসিং অফ দ্য প্রাইমারি ট্রান্সক্রিপ্টেজ। আদারওয়াইজ কোশ্চেনটা আসতে পারে কি, হাউ এইচএনআরএনএ কনভার্ট এমআরএনএ, মানে কিভাবে এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তিনটে স্টেপে অ্যান্সারটা মেনশন করব আমরা, স্প্লাইসিং, ক্যাপিং, টেলিং। স্প্লাইসিং মানে কি, দেখো এইচএনআরএন এর মধ্যে তুমি দুটো রিজিয়ন দেখতে পাচ্ছ, একটা ইন্ট্রন আর একটা হচ্ছে এক্সন। এক্সনটা হচ্ছে মনে করো কাজের পার্ট, যেখান থেকে তোমার পলিপেপটাইড তৈরি হয়, ইন্ট্রনটা ইনঅ্যাক্টিভ পার্ট। স্প্লাইসিং মানে আমরা এই এইচএনআরএনএ থেকে ইন্ট্রনটাকে স্প্লাইসিং করে দেবো, মানে কেটে বাদ দিয়ে দেবো। পরের স্ট্রাকচার ক্যাপিং, 5 প্রাইম এন্ডে গুয়ানোসিন ট্রাইফসফেট তোমার মিথিও 5 প্রাইম এন্ডে দেখো এইচএনআরএন এর সঙ্গে মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট, এইটা অ্যাটাচমেন্ট হওয়াটাকে আমরা বলছি ক্যাপিং। এবার আসবো টেলিং পার্টটা, টেলিংটা হয় তোমার 3 প্রাইম এন্ডে, দেখতে পাচ্ছ এখানে অ্যাডিনাইলেট রেসিডিউস গুলো এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে, হয়ে কি তৈরি করেছে তোমার একটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি টেলিং। এই তিনটে প্রসেসকে যখন একসঙ্গে হচ্ছে,
HNRNA থেকে একটা ফাংশনাল mRNA তৈরি হচ্ছে। ভালো করে মনে রাখবে, ছবিটা দেবে, এই 3টে স্টেপ এই জিনিসটা অন্তত লিখে দেবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এরপরে আসবো আমি জেনেটিক কোড সম্বন্ধে। জেনেটিক কোড থেকে আইসি, সিবিএসই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট জানা উচিত জেনেটিক কোডন ব্যাপারটা কি। দেখো আমরা একটা এমআরএনএ স্ট্রাকচার দেখেছি, এর মধ্যে 5 প্রাইম থেকে 3 প্রাইম আছে। এখানে তিনটে আলটিমেটলি নিউক্লিওটাইডস বলতে পারো বা নাইট্রোজেন বেসও বলতে পারো, নিয়ে আমরা বলছি কোডন। তিনটে বেস ডিটারমাইন করছে এক একটা সিঙ্গেল কোডনকে। ক্লিয়ার হলো? এই কোডন গুলো কে নিয়ে আমরা একটা জিনিস দেখি, এই কোডন গুলো দেখো ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, যেমন অ্যালানিন, আর্জিনিন, আর্সেনিন, আসপারজাইন, অ্যাসপারটেট অ্যাসিড বা সিস্টিন, গ্লুটামাইন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, এগুলো শর্টে এইভাবে লেখা হয়। এই হচ্ছে তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে। দেখো আমাদের তো 4টে নাইট্রোজেন বেস আছে, ইউ, সি, এ, জি। আমি এমআরএনএ এর কথা বলছি, এখানেও ঠিক একইভাবে লিখলাম। এবার একটা বক্সের মধ্যে দেখো আমরা 4টেকেই একসঙ্গে লিখে দিয়েছি। এখান থেকে তুলে একটাকে বসিয়েছি, এখান থেকে তুলে একটাকে বসিয়েছি, আর এখান থেকে একটা তুলে এখানে বসিয়েছি। তাহলে এইভাবে আমরা প্রথম কোডনটা এইভাবে পেয়ে গেলাম। ও ফিনাইল অ্যালানিনকে কোড করছে। কিন্তু তোমাদের লেভেলের জন্য সবথেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা সাইলেন্ট ফিচার্স অফ দ্য জেনেটিক কোড। মানে একদম রেডিমেড কোশ্চেন তোমার 3টে বোর্ডের জন্য। তোমায় প্রথম কি লিখতে হবে? কোডন ট্রিপলেট, মানে 3 লেটার, তাই তো? তিনটে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। পরটা মনে রাখবে, এদের মধ্যে 61 কোডন আছে ফর অ্যামাইনো অ্যাসিডস এর জন্য। 3টে কোডন UAA, UAG আর UGA ডু নট কোড এনি অ্যামাইনো অ্যাসিড, তাই তাদেরকে বলে স্টপ কোডন অর্থাৎ টার্মিনেশন কোডন। আর AUG, এই কোডনটা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটাকে বলে ইনিশিয়েশন কোডন। এই প্রসেসটাকে ইনিশিয়েট করে। এর ডুয়েল ফাংশন, মানে দুটো ফাংশন আছে। কি কি সেটা? এটা একটাও ইনিশিয়েশন করে, আর যদি মাঝখানে কোথাও বসে থাকে তখনও মিথিওনিন বলে একটা তোমার অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এছাড়া আমরা দেখবো এন অ্যামাইনো অ্যাসিড কোড বাই দ্য মেনি কোডনস। একটা অ্যামাইনো অ্যাসিড আমরা কি দেখলাম, অনেকগুলো কোডনস আলটিমেটলি তাকে কোড করতে পারে। এটাকে আমরা ডিজেনারেট প্রপার্টি বলি কোডনে। আর একটা লিখবে নো আলটিমেটলি, তোমার কোনো এখানে কমা বা এই ধরনের কোনো কমালেস, এরপরে কি আমরা কমা দিয়ে লিখেছি, সো এটা কমালেস। আর জেনেটিক কোডও ইউনিভার্সাল, ব্যাকটেরিয়া থেকে হিউম্যান বিং সবার ক্ষেত্রে এই পার্টিকুলার এই জেনেটিক কোডগুলো সেম অ্যামাইনো অ্যাসিডকেই কোড করে, ইউনিভার্সাল। জেনেটিক কোড আর নন ওভারল্যাপিং, একটার পর একটা ওভারল্যাপ করে নি, সেপারেটলি হয়ে আছে। মানে ইউটা তো নিশ্চয়ই আমরা জি এর মাথায় উঠে নেই, নন ওভারল্যাপিং। genetic code is unambiguous and specific. That means one codon specific only one amino acid. এটা নয় তারা ডিফারেন্ট সময় ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। দে আর ভেরি স্পেসিফিক। এই পয়েন্টগুলো তুমি একদম খুব ভালোভাবে মাথায় রাখবে। রেডিমেড কোশ্চেন কিন্তু তোমাকে আমি আজকে জানিয়ে দিলাম। পরীক্ষার আগের দিনও মনে করো যখন তুমি এটা দেখছো, এই কোশ্চেন যেগুলো বলছি সেগুলো একদম ভালো করে দেখে যাচ্ছ। পরীক্ষার আগের দিন এই জেনেটিক কোডটাকে ভালোভাবে দেখবে। বলে গেছে এখানে। তারপর আমরা মিউটেশন দেখি। মিউটেশন একটা টপিক যেখানে দেখো এই যে জেনেটিক কোডগুলো, এগুলোর কোনোটা একটা চেঞ্জ হলে কি হয়, ওরা অ্যামাইনো অ্যাসিড যে তৈরি করবে তার পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এটাকে আমরা বলি মিউটেশন। ডিএনএ তে যদি চেঞ্জ হয় তাহলে এখানে আরএনএ স্ট্রাকচারেও চেঞ্জ আসবে, এটাকেই মিউটেশন বলে। মিউটেশন ডিফারেন্ট টাইপের হতে পারে, রাইট? এরপর একটা জিনিস দেখো, আমরা 3 টাইপের আরএনএ এর কথা বলেছি, এমআরএনএ, আরএনএ আর টিআরএনএ। মেসেঞ্জার আরএনএ, রাইবোসোমাল আরএনএ আর টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। এবার তোমাকে এই টাইপস অফ আরএনএ এর মধ্যে এই টিআরএনএ স্ট্রাকচারটা একটু জানা উচিত। তুমি ছবিটা এত সিসিইউ করে না লিখে জাস্ট একটা লাইন টেনেও আঁকতে পারো জিনিসটা। শুধুমাত্র মনে রাখবে এইটাকে অ্যান্টিকোডন লুপ বলে, এটাকে রাইবোসোম বাইন্ডিং লুপ, এনজাইম বাইন্ডিং লুপ, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং লুপ, এইটুকুনি সঙ্গে মনে রাখতে পারো। এই হচ্ছে তার 4টে সাইট আছে, তাহলেই হবে। আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে তোমার পরেরটা আসি। এবার তোমাকে ট্রান্সলেশন, আমি প্রসেসটা তোমাকে এক্সপ্লেন করাবো। দেখো এই যে ট্রান্সলেশন প্রসেসটা এবার তোমায় বলছি, যেখানে আমরা দেখো প্রসেসটা কি হবে। এখানে একটা এমআরএনএ দেখতে পাচ্ছি, এখানে রাইবোসোম দরকার, তাই তো?
আর রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, স্মল সাব ইউনিট আর একটা হচ্ছে তোমার লার্জ সাব ইউনিট। তাহলে প্রোটিন সিনথেসিসের ডিফারেন্ট স্টেপগুলো কি? একটা হচ্ছে চার্জিং অফ টিআরএনএ, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। প্রথম দেখো কিভাবে চার্জিং করা হয়। চার্জিং মানে এই যে টিআরএনএ বসে আছে, অ্যামাইনো অ্যাসিড এর একটা অ্যাকসেপ্টর সাইড আছে, একটা এনজাইম সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকে, তার নাম অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেজ। ও কি করছে, অ্যামাইনো অ্যাসিডকে এই টিআরএনএ এর সঙ্গে অ্যাটাচমেন্ট করিয়ে দিচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, তখন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ তৈরি হচ্ছে। তোমরা এই শুধু রিয়াকশনটা লিখবে, এটাকে টিআরএনএ দিয়ে লিখে দেবে, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড। এইভাবে অ্যামাইনো অ্যাসিড চার্জিং হলো। ইনিশিয়েশনটা কখন হবে, এই হচ্ছে দেখো স্মল সাব ইউনিট অফ রাইবোজোম এখানে এসে বসেছে, তারপর ওর উপরে এসে কে বসছে, লার্জ সাব ইউনিটটা রাইবোজোম। ওর মধ্যে তিনটে সাইড থাকে, ই সাইড, পি সাইড আর এ সাইড। এবার এই যে এ পি সাইডে দেখতে পাচ্ছ ইনিশিয়েশন কোডনটা এসে বসেছে, কিন্তু যেটা হচ্ছে এই ইউজি, রাইট। এ প্রথম তার একটা মিথিওনিনকে কোড করে যে অ্যামাইনো অ্যাসিড টিআরএ ওটাকে নিয়ে আসছে, প্রসেসটা এখানে ইনিশিয়েটেড হলো। তারপর এই যে রাইবোজোমটা ইউনিটটা পুরোপুরি সামনের দিকে মাইগ্রেট করছে, তার সঙ্গে সঙ্গে দেখো নেক্সট কোডন ওয়াইজ টিআরএনএ তার স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, আর এইখানে অ্যামাইনো অ্যাসিডস গুলোর মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলছি, ইলংগেশন প্রসেস। টার্মিনেশনে কি হবে, যখন এখানে একটা টার্মিনেশন কোডন এসে রিচ করবে, তার জন্য কোনো টিআরএনএ নেই, তখন এই প্রসেসটা কি হবে, টার্মিনেট করে দেবে। এই হচ্ছে তিনটে প্রসেস, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। তার আগে ছিল চার্জিং। বুঝে গেছে ট্রান্সলেশন প্রসেসটা, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনটা ভালোভাবে দেখবে। যখন টার্মিনেশন হয় তখন পুরোপুরি সবাই দেখো এরকম ভাবে সেপারেট হয়ে যায়। এবার তারপরে আমরা ডিসকাস করবো যেটা আমরা আগের উইকগুলোতে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে ল্যাক অপেরন, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এটাও কিন্তু পরীক্ষার আগের দিন যেদিন দেখছো হয়তো এই পার্টটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। এখানে দেখো আমরা এই যে প্রথমে জিন থেকে এমআরএনএ থেকে প্রোটিন, এইভাবে তো ঘটনাটা ঘটতে থাকে। আমরা এটাকে কন্ট্রোল করবো কি করে, ডিফারেন্ট লেভেলে কন্ট্রোল করতে পারি, কিন্তু এর জন্য একটা মোস্ট ইজি একটা যে কন্ট্রোল করার সিস্টেম, যেটাকে আমরা অপেরন কনসেপ্ট বলি। ল্যাক অপেরন হতে পারে, ট্রিপ্টোফান অপেরন, এরকম ডিফারেন্ট টাইপ অফ অপেরন আছে। বাট আমাদের সিস্টেমের, আমাদের সিলেবাসের মধ্যে আছে ল্যাক অপেরন, যেটা হচ্ছে ল্যাকটোজ মেটাবলিজমের সঙ্গে যুক্ত, আর ব্যাকটেরিয়াল সিস্টেমের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমরা ল্যাক অপেরনের এইটা হচ্ছে তোমার একটা ডিফারেন্ট পার্টস, কি কি সেইগুলো, এটাকে পি সাইড বলছি, এটাকে রেগুলেটরি জিন বলছি, এটাকে পি সাইড বলছি, আবার এটাকে আবার অপারেটর বলছি। এখানে তিনটে স্ট্রাকচারাল জিন আছে, জেড আছে, ওয়াই আছে আর এ আছে। এবার দেখো এখান থেকে কি কি তৈরি হয়, জেড থেকে তৈরি হয় বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা এনজাইম, ওয়াই থেকে তৈরি হয় পারমিয়েজ, আর এ থেকে তৈরি হয় ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটা এনজাইম। এটা হচ্ছে ল্যাক অপেরনের ডিফারেন্ট পার্টস গুলো, যদি কোশ্চেনটা এটা আসে। এবার যদি তোমাকে কোশ্চেনটা দেওয়া হয় তোমাকে এক্সপ্লেন দ্য ল্যাক অপেরন, তখন তুমি এইভাবে লিখবে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইনডিউশন, মানে এখানে ল্যাকটোজ আমরা ব্যাকটেরিয়াকে দিইনি ফুড হিসাবে, তখন কি হয়েছে, তখন এই রেগুলেটর জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়েছে, সে গিয়ে এই সাইটে গিয়ে ব্লক করে দিয়েছে, এখানে আরএনএ পলিমারেজ আর বাইন্ড আপ করতে পারছে না, তাহলে এখান থেকে আর এমআরএনএও তৈরি হচ্ছে না আর প্রোটিন তৈরি হচ্ছে না, তাহলে এইখানে হচ্ছে প্রসেসটা সুইচ অফ হয়ে গেল। কিন্তু এখানে যদি আমরা সিস্টেমের মধ্যে প্রেজেন্স অফ ইনডিউশন থাকে, মানে ল্যাকটোজ তো আছে, তো আমরা দিয়েছি ব্যাকটেরিয়াকে ফুড হিসেবে খেতে দিয়েছি, তখন সেটা রিপ্রেশন এই প্রোটিনের সঙ্গে অ্যাটাচমেন্ট হলো, প্রোটিনের স্ট্রাকচারকে মডিফাই করে দিল, যে কিনা এই প্রোমোটার অপারেটর সাইটে গিয়ে বসতে পারলো না, রাইট, এটা ফ্রি থাকলো, এখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড আপ করলো, এখান থেকে কি তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো, তারপর ট্রান্সলেশনের থ্রু দিয়ে জেড থেকে তৈরি হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে তৈরি হলো পারমিয়েজ, এ থেকে তৈরি হলো ট্রান্স অ্যাসিটাইলেজ। বুঝা গেল, তখন এই তিনটে এনজাইম কি করলো, ল্যাকটোজ মেটাবলিজমে হেল্প করলো। এটা কখন হয়, ইন দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ অর ইনডিউসারের প্রেজেন্সে। তোমরা পরীক্ষার আগের দিন এই ছবিগুলো ভালো করে দেখবে, হয়ে গেল ব্যাপারটা। এরপর আমরা পরের দিন, আগের দিন যেটা ডিসকাস করেছিলাম সেই পার্টটা এবার একটু ডিসকাস করে চলো, সেটা হচ্ছে তোমার এইচজিপি সম্বন্ধে আর একটুখানি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্বন্ধে, যেহেতু আমরা বলেছিলাম তোমাকে এই চ্যাপ্টারটার আমরা ফুল পার্টটা ডিসকাস করব।
স্যার এইচজিপি মানে কি? দেখো তাহলে এই হিউম্যান জিনোম প্রজেক্ট সেটাকে নিয়ে এবার একটু তোমাদের সাথে কথা বলি কি আছে সেখানে। হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে মাথায় রাখবে আমাদের যে হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ ক্রোমোজোম আছে তার মধ্যে কি যে ডিফারেন্ট টাইপ অফ জিনস আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করতে চেষ্টা করব। সেটাই হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। শুরু হয়েছিল কে কোথায়? ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এই প্রজেক্টটা ওরা শুরু করেছিল। কিন্তু তোমাদের জন্য কোশ্চেন আসার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, হোয়াট ইজ দ্য গোলস অফ এইচজিপি, মানে আমরা এইচজিপি করে কি আমরা জানতে চাইছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দেখো আইডেন্টিফাই দ্য অল এস্টিমেটেড জিন ইন দ্য হিউম্যান ডিএনএ এর মধ্যে কি কি জিনস আছে সেগুলোকে জানতে চাই আমরা। সিকোয়েন্স জানতে চাই কি ধরনের বেস সিকোয়েন্স দিয়ে তৈরি সেটা। এছাড়া তারা সেগুলোকে স্টোর করতে হবে, শুধু জানলেই চলবে না, ইনফরমেশন গুলোকে ডাটাবেসে স্টোর করা, তার জন্য ডিফারেন্ট ডাটা অ্যানালাইসিসের টুলস ইমপ্রুভ করা। যেমন এর জন্য সেগুলোকে একটা রিলেটেড টেকনোলজির সঙ্গে মিক্স করে দেওয়া। এই রিলেটেড একটা বায়ো ইনফরমেটিক্স বলে একটা তোমার সাবজেক্টের জন্য ডেভেলপ হয়েছিল। আমরা দেখলাম এই হিউম্যান জিনোম প্রজেক্ট দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ইএসটি বা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ ওয়াইজ, আর একটা হচ্ছে সিকোয়েন্স অ্যানোটেশন প্রসেসের থ্রু দিয়ে। ডিফারেন্সটা কোথায় দেখো, আমরা ফোকাস করব অন আইডেন্টিফাইং অল জিনস দ্যাট আর এক্সপ্রেস অ্যাজ আরএনএ, মানে যে ডিএনএটা ফাংশনাল, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যদি শুধু সেই ডিএনএ গুলোকে সিকোয়েন্স করতে চাই, দ্যাট ইজ দ্য ইএসটি। এটা ছাড়া যদি আমরা হোল আলটিমেটলি সেট অফ জিনোমের সিকোয়েন্স করতে চাই, মানে কোডিং হোক নন কোডিং হোক সবার সিকোয়েন্স জানতে চাইবো, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য সিকোয়েন্স অ্যানোটেশন। দুটো মেথড হতে পারে, এটা নিশ্চয়ই তাড়াতাড়ি হবে, খরচ কম হবে, এটা কিন্তু খরচ অনেক বেশি হবে। এবার আমরা কি কি জানলাম, তার আগে প্রসিডিওরটা কি। আমরা ডিএনএটাকে আইসোলেট করলাম, এইটা এখান থেকে নোট থেকে সবাই খাতায় নোট করে নিও, এটা ইজি ভাবে দেওয়া আছে। প্রথমে ডিএনএটাকে আইসোলেট করা হলো, তারপর কনভার্ট করা হলো র্যান্ডম ফ্র্যাগমেন্টসে বাই দ্য এনজাইম ইউজ করে। তারপরে সেটাকে হোস্ট কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ইউজ করতে পারি, এন্টার করাতে পারি, বা ভেক্টরের মধ্যে। এখানে দুটো ভেক্টরের কথা বলেছি, ব্যাক আর ইয়ার। ব্যাকের ফুল ফর্ম ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর ইয়াকের ফুল ফর্ম ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তোমাদের কোশ্চেন আসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কি লাভ আমাদের করে ওই ছোট জিনটার মাল্টিপ্লাই কপি তৈরি করে নেওয়া। তারপর আমরা কি করব, সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট গুলোকে অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সারের মধ্যে দিলে তার একটা সিকোয়েন্স তৈরি করে দেবে এইভাবে। সেগুলোকে আমাদের কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, এবং সেগুলোকে অ্যালাইনমেন্ট করে সিকোয়েন্স গুলোকে কম্পিউটার প্রোগ্রামিং এর সঙ্গে ইউজ করতে হবে, তবে সেটা আলটিমেটলি আমাদের ইউজফুল হবে। বাট প্রসিডিওরের পর হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে যেটা আমাদের সবথেকে বেশি জানা উচিত সেটা হচ্ছে তোমার হিউম্যান প্রজেক্ট থেকে আমরা কি কি জানতে পেলাম, সাইলেন্ট ফিচার্স গুলো। কোশ্চেন আসার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখবো হিউম্যান জিনোমের মধ্যে 316.7 মিলিয়ন নিউক্লিওটাইডস বেস আছে। অ্যাপ্রক্স কত জিন আছে, 30,000 জিন আছে। এদের মধ্যে মনে রাখবে অ্যাভারেজ জিন কনসিস্ট করে 3000 বেস কিন্তু। আর 90, এটাই মজার ঘটনা ছিল, আমি বলেওছিলাম 99.9% নিউক্লিওটাইড বেস আর দেখো সেম ইন অল দ্য পিপলস এর মধ্যে, রাইট। আর মনে রাখবে ক্রোমোজোম 1 এর মধ্যে আলটিমেটলি 2968 তোমার আলটিমেটলি জিন প্রেজেন্ট আছে, এটা অলরেডি সিবিএসসি বোর্ডে কোশ্চেন এসেছিল। আর ওয়াই এর মধ্যে জিন আছে সবথেকে ফিউয়েস্ট, তার নাম্বার কত সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 231, less than 2% of the genome code of the protein। আমাদের যত জিন আছে তার মধ্যে less than 2% কিন্তু প্রোটিন তৈরি করে, less than 2%। তারা অন্য কি ফাংশন করে আমরা স্টিল নাও জানি না, এখনো রিসার্চের টপিক এখনো এটা, বোঝা গেছে ব্যাপারটা। তারপর দেখো আমরা আরেকটা জিনিস দেখেছিলাম এখানে, very large portion of the human genome is made up of repetitive sequence। repetitive sequence মানে কি বলতো, A T T G G C, আবার কিছু দূর গিয়ে আবার সেম জিনিসটাই থাকবে A T T G G C, মানে এরকম রিপিটেটিভ সিকোয়েন্স বারবার আছে আমাদের হিউম্যান জিনোমের মধ্যে। আর আরেকটা জিনিস আছে কি দেখো, অ্যাবাউট 1.4 মিলিয়ন লোকেশনে সিঙ্গেল বেস ডিফারেন্স আছে, মানে জিন তার মধ্যে অনলি সিঙ্গেল নিউক্লিওটাইড ডিফারেন্স, এটাকে আমরা বলছি SNP বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, মানে জিনের মধ্যে অনলি একটা নিউক্লিওটাইডস এর ডিফারেন্স, রাইট, বাকি সবকিছু সেম আছে। এইটার উপর বেস করে তৈরি হয়েছে ডিএনএ তোমার ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সায়েন্টিস্ট ডেভেলপ করেছিল, তার নাম আমাদের সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট,
এটা তোমরা পরীক্ষার আগের দিন যেদিন দেখছো হয়তো সেদিনও এটা মাথায় রাখবে। অ্যালেন জ্যাফরি 1985 এ এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রসিডিউরটা ডেভেলপ করেছিল। এবার দেখো এই ডিএনএ ক্যারি করে দুটো পার্ট, একটা হচ্ছে নন কোডিং রিপিটেটিভ সিকোয়েন্স আছে, বেশি আছে সেই পার্টটাই, আর সেইটাকেই আমরা ইউজ করব এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মেন বেসিস হিসাবে। এর জন্য আমরা কি করব, রিপিটেটিভ ডিএনএ কে প্রথমে দেখো হোল জিনোমিক ডিএনএ থেকে সেপারেট করব, এটা প্রথম টেকনিক আমাদের। তারপর আমরা কি বাল্ক ডিএনএ থেকে আমরা দেখো মেজর পিক আর মাইনর পিক দুটো জিনিস পেলাম আমরা, মানে বাল্ক ডিএনএ থেকে আর আমরা রিপিটেটিভ ডিএনএটাকে সেপারেট করতে চাইছি। তারপর কি করব, এখানে আমরা এই দুটো কথা আমরা ভেরি ইম্পর্টেন্ট, স্যাটেলাইট ডিএনএ কে আমরা ক্লাসিফাই করব। স্যাটেলাইট ডিএনএ মানে রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স আছে যার মধ্যে দুটো টাইপের হতে পারে, মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইট। ডিফারেন্সটা কোথায়, মাইক্রো স্যাটেলাইট হচ্ছে যার সাইজটা 2 থেকে 6 বেস পেয়ারে রিপিট আছে, আর মিনি হলে কি হবে 100 বেস পেয়ারে তার রিপিটেশন আছে, মানে এটা একটু বড় সাইজের রিপিটেশন আর এটা ছোট 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 রিপিটেশন। এই দুটো টাইপের স্যাটেলাইট মানে রিপিটেটিভ সিকোয়েন্স আছে। এবার দেখো এইখান থেকে একটা ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য, VNTR ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস বলি এটা, রাইট। এইটা কি আছে দেখো তোমার রিপিটেটিং কন্ডিশনে আছে প্যারেন্টাল আর ম্যাটারনাল কপি নাম্বার দেখতে পাচ্ছ 2 অ্যালিলস অফ দ্য ক্রোমোজোমের মধ্যে, আর এইটাই তোমার মধ্যে ইনহেরিটেড হয়েছে। কারণ এই VNTRটা আমরা দেখতে পাবো নন কোডিং সিকোয়েন্স, মানে তোমার সেলের মধ্যে ওটা প্রেজেন্ট আছে বাট কোনো প্রোটিন সিনথেসিস করে না, তাই সেটা ইনহেরিটেড হয়ে চলে আসছে, তোমার মধ্যে কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারছো না। কিন্তু ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশনে ওটা কি হয়েছে, রিপিটেটিভ কন্ডিশনে তোমার মধ্যেও এসে আছে। ক্লিয়ার, এটা কেন হয়েছে, মিউটেশনের জন্য হয়েছে এই রিপিটেশনটা। এটাকে বেস করেই আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে এই দেখো VNTR মানে যেটা ভ্যারিয়েবল যে টেন্ডেম রিপিটসটা 0.1 টু 20 কেবি বা কিলো বেস পর্যন্ত এর তোমার সাইজটা ভ্যারি করে। আর আরেকটা জিনিস মনে রাখবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ডিফারেন্ট স্টেপস গুলো কি কি। প্রথমে ডিএনএ কে আইসোলেট করতে হবে ডিফারেন্ট এনি অরিজিন থেকে, তারপর ডাইজেস্ট করতে হবে ডিএনএ গুলোকে বাই দা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, তারপর ডিএনএ গুলোকে সেপারেট করব জেল ইলেক্ট্রোফোরেসিস এই প্রসেসটা থ্রু দিয়ে, তারপর ডিএনএ কে ট্রান্সফর্মিং করব একটা ব্লটিং পেপার থ্রু দিয়ে নাইট্রোসেলুলোজ পেপারকে ইউজ করে, তারপর আমরা হাইব্রিডাইজেশন করব উইথ দ্য রেডিও অ্যাক্টিভ প্রোবের থ্রু দিয়ে, তারপর আমরা ডিএনএ এরকম ব্যান্ড পাবো যেটা তোমাদের এনসিইআরটির বইতেও এই ছবিটা দেখতে পাবে। আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবো এই ডিএনএ ব্যান্ডগুলো মিললো কি মিললো না। আমরা মনে করো তিনজনকে সাসপেক্ট করেছিলাম, ABC তিনটে পার্সন, আর একটা মনে করো ইনসিডেন্ট থেকে একটা স্যাম্পল পাওয়া গেছিল, সেটাকে আমরা হয়তো এরকম একটা ব্যান্ড পেয়েছিলাম। তাহলে কার সঙ্গে সাসপেক্টেড তিনজনের সঙ্গে আর ওই যে স্যাম্পল ইনসিডেন্ট থেকে পেয়েছিলাম কার সঙ্গে ব্যান্ডটা মিললো, সেখান থেকে আমরা তাকে একটা কি করতে পারি, তাকে আমরা অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে অ্যারেস্ট করতে পারি। তাহলে এইটা তোমাদের লেভেলের ভেরি ইম্পর্টেন্ট, অন্তত পরীক্ষার আগের দিন এইটা একটুখানি মাথায় রেখে যাও। সবথেকে কমন কোশ্চেন হচ্ছে এটা। ফরেনসিক টুলস হিসাবে প্যাটার্নিটি, রেপ, মার্ডার এগুলো টেস্টিং পারপাসে ইউজ করা যেতে পারে, বা এটা জেনেটিক ডিজিজগুলোকে ডায়াগনোসিস করতে, ডিটারমাইন দ্য পলিজেনিক স্ট্যাটাস অফ দ্য অ্যানিমাল, বা ডিটারমাইন দ্য পপুলেশন অফ দ্য জেনেটিক ডাইভার্সিটিকে অ্যানালাইসিস করতে। এই পয়েন্টটা লিখতেই হবে তোমাকে। এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই হচ্ছে তোমার ফুল চ্যাপ্টার, যেটা তোমাদের সবাইকে বললাম, আর তোমাদের সবাইকেই বলছি পরের উইকে আমরা কিন্তু এটার উপর তোমাদের উপর টেস্ট নেবো কিন্তু।